হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব ডক্টর আরিফ আগরওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বই থেকে নাম্বার সিস্টেমের ক্লাস নাম্বার 3 নিয়ে। তো আমাদের আজকের এই ক্লাসে থাকবে মোস্ট ইম্পর্টেন্ট 15টি কোশ্চেন। তোমরা জানো যে আমি এই বই থেকে পরপর সমস্ত কোশ্চেনগুলি সলভ করে দেব, তোমাদেরকে কথা দিয়েছিলাম। তো অলরেডি ক্লাস নাম্বার 1 এবং 2 তে বেশ কিছু কোশ্চেন সলভ করেছি পরপর, তোমরা যারা দেখোনি একটু দেখে নেবে, কেমন? তো আমি আজকে শুরু করছি আমাদের ক্লাস নাম্বার 3 তে কোশ্চেন নাম্বার 59 থেকে। তো দেখো, একটা বইয়ের সমস্ত কোশ্চেনে যে করতে হবে এরকমটা নয়, কিন্তু তবুও আমি 1 থেকে 20 অবধি প্রত্যেকটা কোশ্চেন 21 অবধি করেছি। মাঝের যে কোশ্চেনগুলো এগুলো টোটালি তোমাদের করার দরকার নেই। তারপরে 59 থেকে টোটাল 121 অবধি প্রত্যেকটা কোশ্চেনই আমরা সলভ করব। তো আমাদের আজকের ক্লাসের ফার্স্ট যে কোশ্চেন, দেখো প্রত্যেকে একটু ভালো করে বুঝবে। বলা হয়েছে এবিসিডি 4টি ক্রমিক বেজোড় পূর্ণ সংখ্যা এবং তাদের গড় হলো 42। তাহলে বি ও ডি এর গুণফল কত হবে আমাকে বের করতে হবে। খুব সুন্দর কোশ্চেন। আমরা কিভাবে করব? দেখো, 4টি সংখ্যা বলেছে, বিজোড় সংখ্যা। তো গড় বের করার সবথেকে সহজ প্রসেসটা আমরা বলে দেই। দেখো, আমরা প্রথমে এরকম 4টে লাইন ড্র করলাম। 4টে লাইন ড্র করলাম কেন? আমরা গড়টাকে বের করব। কিভাবে বের করতে হয়? দেখো, যদি এখানে 5টা সংখ্যা থাকতো তাহলে যেটা মিডিল সংখ্যা সেটাই হচ্ছে তাদের গড়। কিন্তু যখন 4টে সংখ্যা থাকবে তাহলে কি করে করবে? তখন গড়টা হবে এই যে তোমার, ধরো এটাকে আমি সে এ বললাম, এটা হলো আমার বি, এটা হলো সি, এটা ডি। ওকে, তাহলে গড় হবে তোমার এই বি আর সি এর যোগফল। ঠিক আছে, তাকে আমরা 2 দিয়ে ভাগ করলে যেটা পাই এটাই হচ্ছে গড়। তাহলে এই গড়টাই কিন্তু এই কোশ্চেনে বলে দিয়েছে কত না, এই গড়টা হচ্ছে 42। তাহলে আসলে এই সংখ্যাগুলো কিন্তু 42 নয়, এই 42 হচ্ছে এই বি এবং সি এর যোগফল, তাকে আমরা 2 দিয়ে ভাগ করলে কি পাবো? এই 42 পাবো। তাহলে এই সংখ্যাটা কত হবে? এই সংখ্যাটা ঠিক তার থেকে যদি তুমি এক কম অর্থাৎ 41 করো, আর এই সংখ্যাটা ঠিক তার থেকে এক বেশি কত 43 করো, তাহলে দেখো এবার প্রুভ করে 41 আর 43 এর যোগ করে তাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, তোমার ওই গড় 42 চলে আসবে। ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখবে বইতে অনেক লং প্রসেসে করা আছে, কেমন? তাহলে আমি কিন্তু এখান থেকে দুটো সংখ্যা পেয়েছি, তাহলে বাকি দুটো সংখ্যা ইজিলি পাবো। কিভাবে? এখানে বলা হয়েছে বিজোড় সংখ্যা, তাহলে 41 বিজোড়, তার আগের বিজোড় সংখ্যাটি কি হবে? তার আগের সংখ্যাটি হবে 39। ওকে, এখানে 43 বিজোড়, তার পরের সংখ্যাটি কি হবে? 45। তো দেখো, আমি এখান থেকে 4টে সংখ্যাই কিন্তু বের করে নিলাম, কিন্তু এখানে বলা হয়েছে বি আর সি এর গুণফল, অর্থাৎ আমাকে গুণ করতে হবে এই বি আর এই আর ডি এর, সরি বি আর ডি এর গুণফল। তো 41 আর 45 আমরা গুণ করলে আমাদের উত্তর চলে আসবে। এবার এই গুণটা আমরা কিভাবে দেখে করব? দেখো, আমরা যদি একে 41 দিয়ে গুণ করি, at least 5 ওকে 5, ইউনিট ডিজিটটা কিন্তু 5 হবে। তাহলে 5 কোথায় আছে? এখানে নেই, এখানে নেই, এখানে নেই, অপশন সি। দেখো ভাই, অনেক বড় একটা কোশ্চেন, তোমরা প্রত্যেকই বইটা খোলো, ওপেন করে দেখো যে 59 এর কোশ্চেন কত বড় সলিউশন রয়েছে। তোমরা বাকি প্ল্যাটফর্ম গুলো তো দেখো, ডিফারেন্সটা আগে বোঝো যে আমি কিভাবে শেখানোর চেষ্টা করছি। সূত্র বাদেই সমস্ত কিছু শেখাবো এবং শর্ট ওয়েতে। তো যদি বুঝতে কারো প্রবলেম হয় তোমরা একটু কমেন্ট করে জানাবে, কেমন? আচ্ছা, পরের কোশ্চেনটা যাই হোক, এটা আমাদের বাংলা করা হয়নি, আমি মুখে বলে দিচ্ছি। The sum and the product of two number are 12 and 35 respectively. The sum of their reciprocal. Reciprocal মানে কি? অনন্যক। অনন্যকটা কিরকম একটু দেখিয়ে দিই। সে ধরো আমি তোমাকে বললাম a, তাহলে এর অনন্যক কি হবে? এর অনন্যক হয়ে যাবে 1/a। এটাই হচ্ছে রেসিপ্রোকাল। তো এখানে বলা হয়েছে the sum, sum বলতে কি? যোগফল, and product, product বলতে কি? গুণফল of two number, দুইটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 12 এবং তাদের গুণফল বলে দিয়েছে 35। তাহলে তাদের অনন্যকের যোগফল কত হবে? the sum of their reciprocal, তাদের অনন্যকের যোগফল কত হবে? তাহলে সংখ্যা দুটি কিন্তু আমরা জানি না, রাইট? তাহলে আমি এইভাবে করতে পারি, সে একটা সংখ্যাকে আমি a ধরলাম, আরেকটা সংখ্যাকে আমি b ধরলাম। অ্যাকর্ডিং টু কোশ্চেন বলা হয়েছে তাদের যোগফল হচ্ছে 12, সো আমি এখানটা লিখে দিলাম যোগফল 12। আবার বলা হয়েছে তাদের প্রোডাক্ট, তাদের প্রোডাক্ট কত? 35, সো আমি এখানটা প্রোডাক্ট মিন্স গুণফল, এই যে আমি গুণ আকারে লিখলাম, এই প্রোডাক্ট কত? 35। ওকে, এবার যেটা ওরা চেয়েছে যে তাদের অনন্যকের যোগফল কত। অনন্যক, তাহলে আমি একটা সংখ্যা a ধরেছি, তার অনন্যক কি হবে? 1/a। আচ্ছা, আর আরেকটা সংখ্যা আমি b ধরেছি, তাহলে তার অনন্যক কি হবে? 1/b। তাদের যোগফল চেয়েছে, করো আমরা যোগ, দেখি কি হয়। এর আমরা লসাগু করব। তো লসাগু করলে কত হবে? ab, রাইট? ab হবে।
এ এর মধ্যে তো একবারই মিলে গেল, তাহলে বি থাকলো, তো তুমি এখানটা লিখো বি, আর এই বি বি কেটে গেল, থাকলো কি এ। দেখো এ প্লাস বি আর বি প্লাস এ আলটিমেটলি একই, তুমি জাস্ট এখানটায় মানটা বসিয়ে দাও, কত বসাবে, এটা 12, এটা হচ্ছে 35। তাহলে কিন্তু তোমার উত্তরটা চলে এসেছে। তাদের অনুলকের যে যোগফল সেটা কত হবে না 12/35। কোথায় আছে 12/35? দেখো অপশন নাম্বার এ তে আছে। ওকে, তোমরা প্রত্যেকে প্লিজ একটু কমেন্ট করবে, আর যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলো না, যদি তোমরা চাও এই বইয়ের কমপ্লিট সলিউশন পেতে, ঠিক আছে? তবে ক্লাসগুলো অবশ্যই শেয়ার করতে হবে। পরের কোশ্চেন, if 3/5 of 60% of a number is 36, the number is, তাহলে সেই নাম্বারটা কত, বা সেই এখানে একটু মিস্টেক আছে, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত এখানে চাওয়া হয়েছে। দেখো ভালো করে একটু বুঝবে, এক্সট্রিমলি সরি, এখানে টোটাল কোশ্চেনটা ট্রান্সলেশনে মিস্টেক করেছে, এক্সট্রিমলি সরি। তো যাই হোক, আমরা নাম্বারটা বের করব, প্রথম ইংলিশ ভার্সনটাই ঠিক আছে। ওকে, এক্সট্রিমলি সরি, ইংলিশ ভার্সনটা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ইফ যদি 3/5 মানে 5/3, ঠিক আছে, 5/3 ভাগ, কোন একটি সংখ্যার 5/3 60% যদি হয় 36, তাহলে ওই নাম্বারটি কত। দেখো ওই নাম্বারটি জানি না আমি, এটাকে যেহেতু কোশ্চেনটা একটু মিসম্যাচ রয়েছে, আমি একটু ডিটেইলসে দেখিয়ে দিই। ওই নাম্বারটি কিন্তু আমরা জানি না, তাই আমি x বললাম। ওকে, ওই নাম্বারের কত 3/5 মানে 3/5, 3/5, 3/5। অ বলতে কি, আমরা এর অর্থাৎ গুণ তার 60%। দেখো 60% কে আমি একবারে লিখতে পারি 60/100, তো 20 দিয়ে কাটলে 3 20 60 আর 5 20 100 ইকুয়াল টু, এটাই হচ্ছে 36, এটাই হচ্ছে 36। তাহলে সংখ্যাটা কত, তাই তো? তাহলে সংখ্যা মিন্স ওই x কত, আমরা এখান থেকে x ইজিলি বের করতে পারবো। কিভাবে আসবে, দেখো কাটাকাটি করছি, এই 3 3 কে 9, 9 দিয়ে যদি আমি 36 কে কাটি কত হবে 4। এবারে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি কত হবে, 5 5 25, 4 25 100। তো আমার এখান থেকে সংখ্যাটি কিন্তু চলে এসেছে 100। তো আমাদের এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। বলা হয়েছে হাউ মাচ ইজ 3/4 অফ 25 লেজার দ্যান 2/3 অফ 99, তাই তো? থেকে কত কম। আচ্ছা ঠিক আছে, চলো দেখি কি আছে। হাউ মাচ কত কম বলে দিয়েছে, কার থেকে কার কি কম, দেখো লেজার, তাই না? দেন এত থেকে কত কম, তাহলে আমরা এই সংখ্যাটাকে আগে লিখবো। তো আমরা এটাকে আগে লিখে নিচ্ছি। প্রথমে লিখবো 2/3 অফ মিন্স হচ্ছে গুণ, তো এখানটা আমি 99 লিখবো। আচ্ছা এটা কম হচ্ছে, কত কম, আমরা মাইনাস করলে সেটা পেয়ে যাব, 3/4 ইনটু 52। তো এটা ক্যালকুলেশন করো, 3 দিয়ে কাটলে কত হবে, 3 33, 33 দুগুণে কত হবে 66, রাইট? আচ্ছা 4 দিয়ে কাটলে কত হবে, 4 13, তাহলে 3 13 কত হবে 39। আচ্ছা 9 আসে, 9 16 সমান 7, হাতে 1, 4 4 আছে 6 সমান 2, 27। তো এখানে তোমার 27 হবে যে উত্তর। তাহলে কি বলা হয়েছে, 52 এর 4/3 ভাগ 99 এর 3/2 ভাগের থেকে কত কম। তো আমরা নরমালি মাইনাস করে কিন্তু উত্তরটা পেয়ে গেলাম। ওকে, পরের কোশ্চেন, the difference between 3/5 of 2/3 of a number and 2/5 of 1/4 of the same number is, যে এখানে পার্থক্যটা হচ্ছে নাম্বার, সেম নাম্বার ইজ 218, মানে সংখ্যার পার্থক্য, ঠিক আছে? বাংলাতে ঠিকঠাক আছে, দেখো যে একটু মিসম্যাচ হয়ে যাচ্ছে দেখলাম, কারেকশন করা হয়নি আমার, বা চেক করা হয়নি। ওকে, একটি সংখ্যার 3/2 ভাগ বা 3/2 অংশের 5/3 অংশ এবং একই সংখ্যার 1/4 অংশের 5/2 অংশের পার্থক্য হচ্ছে 288, তাহলে সংখ্যাটি কত? দেখো ভাই আমি শর্টকাটে এটা দেখাবো কিভাবে করতে হয়, এবং তার পাশাপাশি লং মেথডটিও দেখাবো। মানে কোনো একটি সংখ্যা, দেখো সংখ্যাটা কত আমি জানি না, সেই সংখ্যার কি 3/2 ভাগ অর্থাৎ 3/2 অংশের কত 5/3, 5/3, রাইট? এত অংশের সাথে ডিফারেন্স, কার ডিফারেন্স, ওই একই সংখ্যার, অর্থাৎ ওই একই সংখ্যার কার 4/1 ভাগের, এই যে 4/1 ভাগের কি 5/2 ভাগের ডিফারেন্সটাই হচ্ছে 280, 280। এবার তোমরা ভাবছো তাহলে এত বড় ক্যালকুলেশন কি আপনি সলভ করাবেন? একদমই নয়, এত বড় ক্যালকুলেশন করতে হবে না। তাহলে তুমি কিভাবে করবে, নরমালি একটা কমন সেন্স তুমি অ্যাপ্লাই করো।
দেখো সংখ্যাটি এই চারটের মধ্যে কিছু একটা হবে, এটা কনফার্ম। তাহলে সংখ্যাটা কি হবে? দেখো এখানে আমরা দেখলাম যে 3 আর 5, তাই তো 3 5 এ 15, তাই তো? তাহলে এই 15 দ্বারা ডিভিজিবল হতে হবে। সংখ্যাটা যাই হোক না কেন আমরা দেখব 15 দ্বারা ডিভিজিবল হবে। অর্থাৎ আরো সহজভাবে বলতে গেলে যে সংখ্যাটি 3 দিয়েও ভাগ যেতে হবে, 5 দিয়েও ভাগ যেতে হবে, 4 দিয়েও ভাগ যেতে হবে, 5 দিয়েও ভাগ যেতে হবে। এটা করলে সবথেকে ইজিয়েস্ট প্রসেসে উত্তর করতে পারবে। না হলে তোমাকে লং প্রসেসে এখান থেকে x এর মান বের করতে হবে। তো তুমি এখানে দেখো 3 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যায়, সেটাই তোমার উত্তর। 3 দিয়ে কি অপশন এ কে ভাগ করা যাচ্ছে? ইয়েস যাচ্ছে। 3 দিয়ে কি এটাকে ভাগ করা যায়? যাবে না। 3 দিয়ে কি এটাকে ভাগ করা যাবে? যাবে না। তাহলে আমাদের উত্তর কিন্তু এখানেই এসে গেছে। এবার তোমরা লং প্রসেসে এই কোশ্চেনের সলিউশন করো, করে x এর মানটা এখান থেকে বের করো, দেখো তোমার উত্তর ঠিক তাই আসবে। ঠিক আছে, উত্তরটা কিন্তু তোমার 960 আসবে। তো আই থিংক এটাই সবথেকে বেস্ট প্রসেস, তোমরা এইভাবে করতে পারো। ওকে, চলো আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলা আছে? ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেসিপ্রোকাল অফ এ ফ্র্যাকশন এন্ড দ্য ফ্র্যাকশন ইটসেলফ বি 9/20, দ্য ফ্র্যাকশন ইজ। কোন একটি ফ্র্যাকশন এবং সেই ফ্র্যাকশনের রেসিপ্রোকাল মানে অনন্য, কোন একটি ভগ্নাংশ এবং সেই ভগ্নাংশের অনন্যকে ওরা কি চেয়েছে? ডিফারেন্সটা হচ্ছে 20/9, তাই তো? বা আমরা 9/20 যাই হোক বলতে পারি। তাহলে আসলে সেই ফ্র্যাকশনটি কত? তো কখনোই আমরা এটার ক্ষেত্রে x ধরে করব না। আমরা কিভাবে করব? আমরা অপশন টেস্ট করে করব। তবে একটা জিনিস খেয়াল রাখবে, দেখো পার্থক্যটা 9/20, রাইট? 9/20 হয়, আমার কোথায় দেখতে হবে? তো 4 5 20, দেখো 9 কোথায় হয়? আগে দেখো 5 আর 3 8 হবে না। আচ্ছা 3 আর 10 13 হবে না। 4 আর 5 9 হতে পারে, 5 আর 4 9 হতে পারে। আমি দুটো অপশন এলিমিনেট করেছি, আমি এই দুটোকেই চেক করব। তাহলে 9 তো ঠিক আছে, এবার 20টা আমি একটু চেক করব কিভাবে? আমি যদি ধরে নিই যে আমার মেন যে ভগ্নাংশ বা মেন যে ফ্র্যাকশন, আসল যে ফ্র্যাকশন, তাহলে সেটা যদি সে আমি ধরে নেই 4 বাই, সরি দেখো, the difference between the reciprocal of a fraction and তার মানে আগে রেসিপ্রোকালটা নিতে হবে। তো ধরো আমি ফ্র্যাকশনটাকে যদি ধরি, তো দেখো এটা হচ্ছে ফ্র্যাকশন আর এটা হচ্ছে রেসিপ্রোকাল। আমি যদি ফ্র্যাকশনটাকে ধরি 4/5, ফ্র্যাকশনটাকে যদি ধরি 4/5, তাহলে রেসিপ্রোকাল কি হবে? ঠিক তার উল্টোটা, অর্থাৎ 5/4 হবে। 5/4 হবে, এটা রেসিপ্রোকাল। এদের ডিফারেন্সটা দেখো তুমি যে 9/20 হয় কিনা, রাইট? তো কিভাবে করবে? এদের এলসিএম করো। কত হবে? 4 5 এ 20, 4 20 এর মধ্যে 5 বার, তো 25, 5 20 এর মধ্যে 4 বার, তো 16, 9/20। তাহলে তো ঠিকই আছে, আমাদের এই যে 9/20 চলে এসেছে। তাহলে ফ্র্যাকশনটা কি হবে? দেখো ফ্র্যাকশনটা আমি এটা ধরেছি 4/5, তো এখান থেকে তুমি অপশন সি কে উত্তর করতে পারো। ওকে, পরের কোশ্চেন। প্রথম মৌলিক সংখ্যা হলো ড্যাশ। খুব সহজ একটা কোশ্চেন। মৌলিক সংখ্যার ডেফিনিশনটা একটু জানতে হবে। যে সংখ্যাকে আমরা এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করতে পারি তাকেই আমরা মৌলিক সংখ্যা বলছি। অন্যভাবে বলতে গেলে যে যেই সংখ্যার সর্বোচ্চ আমরা দুটো মাত্র উৎপাদক পাবো তাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। দুটি উৎপাদক পেতে হবে, ঠিক আছে? দুইয়ের অধিক আমরা কখনোই পাবো না, তাহলে সেটা মৌলিক হবে না। কিন্তু যৌগিকের ক্ষেত্রে মানে মিনিমাম কিন্তু আমাকে তিনটা উৎপাদক পেতে হবে, তবে আমরা যৌগিক সংখ্যা বলতে পারবো। তো মৌলিক সংখ্যার ক্ষেত্রে বলা হয়েছে আহ যে দুটো উৎপাদক থাকবে। তো প্রথম মৌলিক সংখ্যা, তাহলে দেখো এই যে 0, এর কিন্তু আমরা কোনো না যৌগিক না মৌলিক আমরা কিছু বলবো না। 1 কেও আমরা বলতে পারি না, কারণ 1 এর আমরা যে ফ্যাক্টর গুলো পাবো, দেখো একটাই ফ্যাক্টর পাওয়া যায়, অতএব 1 কিন্তু না মৌলিক না যৌগিক। 1 কে আমরা ন্যাচারাল নাম্বার বলতে পারি, 0 কে আমরা হোল নাম্বার বলতে পারি, ন্যাচারাল নাম্বার কিন্তু আমরা বলতে পারবো না, ঠিক আছে? 2, এই 2 এর কিন্তু দেখো দুটো ফ্যাক্টর রয়েছে, একটা 1 আর একটা হচ্ছে 2। তো আমরা এই 2 কে কিন্তু প্রথম মৌলিক সংখ্যা বলতে পারি। 3 ও কিন্তু একটা মৌলিক সংখ্যা, কারণ এর দুটি উৎপাদক আমরা পাবো 1 আর 3। সো 3 ও একটা মৌলিক সংখ্যা, বাট ওরা চেয়েছে প্রথম মৌলিক সংখ্যা। সো প্রথম মৌলিক সংখ্যা কিন্তু হবে আমার কি? অপশন সি 2টি। এবং যদি বলা হয় একমাত্র জোড় মৌলিক সংখ্যা কি, তোমার উত্তর হবে কিন্তু 2। 2 একমাত্র জোড় এবং মৌলিক সংখ্যা। পরবর্তী কোশ্চেন, প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল কত? এই কোশ্চেনটা পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। তো আমি আমার স্টুডেন্টদেরকে একটাই কথা সাজেস্ট করি, যেহেতু এটা পরীক্ষায় প্রায় আসে, তোমরা কখনো এই কোশ্চেনটি পরীক্ষার হলে বসে মৌলিক সংখ্যা লিখে তারপরে তাদের যোগ করে তারপরে নাম্বার অফ, অর্থাৎ 5টি সংখ্যা বলেছে 5 দিয়ে ভাগ করে উত্তর করার দরকার নেই। তোমরা কি করবে? এটা মনে রাখবে, তাহলে সবথেকে বেস্ট হবে, ঠিক আছে? কারণ এটা মনে রাখবে, বাকি ম্যাক্সিমাম সবাই হয়তো এটাকে মনে রাখবে, তুমিও এটাকে মনে রাখো, কারণ এটা ম্যানুয়ালি করার কোনো প্রয়োজন নেই। এটা কমন একটা কোশ্চেন পরীক্ষায় প্রায় আসে।
তো আমি এখানে ডাইরেক্ট একটু করিয়ে দিচ্ছি। দেখো উত্তর তো 28 হবে যোগফল, কিন্তু পরীক্ষায় গড়টা আসে। তো প্রথম মৌলিক সংখ্যা 2, তারপরে হচ্ছে 3, তারপরে কি হবে 5, 7 আর হচ্ছে 11। এবার যোগ করো কত হবে দেখো, 7 আর 3 এ 10, 10 আর হচ্ছে 11 21, 21 আর 5 এ হচ্ছে 27, কি হলো 21 আর 5 সরি 26, 26 আর 2 28, এই যে 28 হয়ে গেল। এবার কখনো কখনো কিন্তু গড় বের করতে বলা হয়, তো গড় কি করে করবে, যেহেতু পাঁচটি সংখ্যার গড়, তো 5 দিয়ে তুমি ভাগ করে দাও। 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 5 6 30। তাহলে মনে রাখবে গড়টা কিন্তু হবে 5.6। পরীক্ষায় কিন্তু গড়টা প্রায় আসে। 50 থেকে ছোট মৌলিক সংখ্যা হলো ড্যাশ। কতগুলি মৌলিক সংখ্যা আছে, অর্থাৎ এই কোশ্চেনটা এইভাবে থাকে 1 থেকে 50 অবধি কতগুলি মৌলিক সংখ্যা আছে। কোশ্চেনটা খুব সহজ কোশ্চেন, পরীক্ষায় প্রায় আসে। তার মানে এই নয় যে আমি পরীক্ষা হলে বসে বসে এটা গুনতে থাকবো। এটা গণাগণিত কোনো কোশ্চেন নয়। তাহলে এটা তোমরা কিভাবে করবে দেখো, এই কোশ্চেনটা তোমরা যখনই সলভ করবে একটু মনে রাখতে হবে। সবথেকে বেস্ট হয়ে হচ্ছে মনে রাখা, কারণ এটা পরীক্ষার সময় গণার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 50 অবধি মৌলিক সংখ্যা 15টি। আচ্ছা, 1 থেকে 100 অবধি মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। আচ্ছা, 1 থেকে 150 অবধি মৌলিক 1 থেকে 150 অবধি, ঠিক আছে, 1 থেকে 150 অবধি মৌলিক সংখ্যা হচ্ছে 35টি। আচ্ছা, 1 থেকে 200 অবধি মৌলিক সংখ্যা হচ্ছে 46। তো এগুলো একটু খেয়াল রাখবে, তাহলে আর পরীক্ষার সময় তোমাকে গুনতে হবে না। তাহলে 50 এর থেকে ছোট মৌলিক সংখ্যার সংখ্যা কতগুলো হবে না 15টি হবে। সেই সাথে বাকিগুলো কিন্তু আমি লিস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি, একটু দেখে নেবে। পরের কোশ্চেন, কোন সংখ্যার 3 এর 2 অংশের মান 26, তাহলে সংখ্যাটি 25% কত, তাই তো? এখানে অ্যাকচুয়ালি একটু ভুল আছে, কারণ আমাদের যে টাইপ করেছে সে দুটো বইকে একত্রে করেছে, ইংলিশ এবং বাংলা ভার্সন। এটা একটা অন্য কোশ্চেন এখানে অ্যাড হয়ে গেছে, এটা নতুন ভার্সনের বইতে বাংলাতে এটা নতুন কোশ্চেন অ্যাড হয়েছে, কিন্তু অরিজিনাল কোশ্চেন হচ্ছে এই যে ইংলিশ ভার্সনটা। তো ইংলিশ ভার্সনটি আমি করে দিচ্ছি। বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইম নাম্বার, নিচের কোনটি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার ডেফিনেশন বলেছিলাম, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা, তাই তো? তো ওরা জানতে চেয়েছে যে কোনটা মৌলিক সংখ্যা। দেখো 33 এর দুটো ফ্যাক্টর রয়েছে, কি কি, 3 11 33, 3 11, তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না। আচ্ছা 93, দেখো 3 দিয়ে করতে পারি, 3 3 কে 9, 3 ওকে 3, এটা মৌলিক হবে না। 81 এর ক্ষেত্রে কি হবে, 9 নং 81, এটা হবে না। কিন্তু 97 এর ক্ষেত্রে 1 আর 97 হবে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। তো আমরা এটার ক্ষেত্রে কি 97 নেব। এদের ক্ষেত্রে কিন্তু 1 চলে আসে প্রত্যেকের ক্ষেত্রে, তাহলে তিনটে হয়ে যাচ্ছে। আমরা তো বলেছিলাম যে দুটো থাকবে সর্বোচ্চ, তাহলে এখানে আমাদের মৌলিক সংখ্যা হয়ে গেল অপশন ডি। কোশ্চেন নাম্বার 69, কি বলা হয়েছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। দেখো এখানে কোনটা মৌলিক সংখ্যা নয় এটা আমাকে বের করতে হবে। তো কিভাবে বের করব, সবার প্রথমে চলে আসো নট এ প্রাইম নাম্বার। এখানে কোশ্চেনটা আই থিংক একটু ভুল করেছে, যে আমাকে দেখে নেওয়া উচিত ছিল। নেক্সট টাইম আমি সেই সমস্ত জিনিসগুলো দেখে নেব এবং এররটাও ঠিক করে দেব। এখানে হবে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, কারণ দেখো এই যে, না সরি ঠিকই আছে আই থিংক। চলো একটু দেখে নিই। 31 এটা কিন্তু প্রাইম নাম্বার নয়, মৌলিক সংখ্যা নয়। 61, আমি ভুল করছি, এক্সট্রিমলি সরি ভাই। এটা একটা মৌলিক সংখ্যা, কারণ এর কিন্তু অন্য কোনো ফ্যাক্টর নেই। 31 কিন্তু এটা একটা মৌলিক সংখ্যা। কোথায় গেল আমাদের কোশ্চেন 68? আচ্ছা কোশ্চেনটাই আউট হয়ে গেল, এক্সট্রিমলি সরি ভাই। যাই হোক, একটু ডিলেট হয়ে গেল কোশ্চেনটাই, টেনশন করো না, আমি পরবর্তী পার্টে করে দেবো। নিচের কোনটি মৌলিক সংখ্যা, তো এই মৌলিক সংখ্যা বের করার কিছু রুলস আছে, সেই রুলসটা এবার আমাকে জানতে হবে। দেখো সবার প্রথম কাজ হচ্ছে, যে চারটি অপশন রয়েছে তুমি এদের মধ্যে সব থেকে বড় যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে খুঁজে বের করো, যে কি হচ্ছে সব থেকে বড়। তো এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 551। এবার বড় সংখ্যা তো খুঁজে পেয়েছো, এরপর কি করবে দেখতে হবে এই বড় সংখ্যাটি কোন সংখ্যার কাছাকাছি একটি বর্গ নাম্বার, এবং সেই নাম্বারটি যেন মৌলিক সংখ্যাই হয়। তো আমরা যদি এটা দেখি 551, এটা কার কাছাকাছি, 25 এর স্কয়ার করলে 25 25 625 বেশি হয়ে যাবে, 24 এ করলে 576, 24 বেশি হয়ে যাবে।
তো আমরা যদি 23 এর করি 529, 23 আমরা নিতে পারি। তো আমরা প্রথম মৌলিক সংখ্যা হিসেবে নিলাম 23। ওকে, এবং এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা, ঠিকঠাক আছে। আমরা এর আগের সমস্ত মৌলিক সংখ্যাগুলো লিখে নেব। আগের সংখ্যাগুলো কি হবে? 19 হবে, রাইট? আচ্ছা 17 হবে, আচ্ছা 13 হবে, আর কি হবে? 13 এর পরে 11 হবে, আচ্ছা 11 হলো। তারপরে আর কি কি আছে? 7 হলো, 5 হলো, 3 হলো, 2 হলো। আমরা সমস্ত মৌলিক সংখ্যাগুলো এইভাবে লিখে নেব। যখনই তুমি মৌলিক সংখ্যাগুলো লিখে নেবে, কেন লিখবে? কারণ এই সংখ্যাগুলো দিয়ে শুধুমাত্র আমি চেক করব যে যে অপশনগুলো দেওয়া আছে এদেরকে ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা যায় তাহলে কিন্তু আর সেটা মৌলিক সংখ্যা হবে না। আর যদি ভাগ করা যায় তাহলে যদি ভাগ করা যায় মৌলিক সংখ্যা হবে না, ঠিক আছে? আর যদি ভাগ করা না যায় তাহলে মৌলিক সংখ্যা হবে। এবার আমি এক এক করে একটু চেক করছি। সবার প্রথমে দেখো, আমরা একে 7 দিয়ে ভাগ করতে পারবো। 7 ওকে 7 7 7 4 থাকলো, 4 সাথে 7 7 49। আমরা অর্থাৎ এটাকে 7 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এটা মৌলিক হবে না। এটাকে আমরা 11 দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে? তাহলে এটাও মৌলিক সংখ্যা হবে না। আচ্ছা আমরা এটাকে কত দিয়ে ভাগ করব? যদি আমরা একে 13 দিয়ে ভাগ করি, 9 13 117, ইয়েস, এটাকে 13 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটা হবে না। আচ্ছা তারপরেরটা যদি আমরা 17 দিয়ে করি, 19 দিয়ে করি, 19 দুগুণে 38, দেখে নিচ্ছি 17 অথবা 19 দিয়ে যাবে। 19 দিয়ে যদি আমরা করি, 19, আচ্ছা একটু দেখে নিচ্ছি, 19 দুগুণে 38, 8 আছে, 13 সমান 8 আছে, 15 সমান 1, 4, ইয়েস 19 দিয়ে ভাগ যাবে, ডিভিজিবল বাই 19। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে 29। অর্থাৎ এখানে কোনোটাই কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ আমরা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করতে পারছি। ওকে, তো মৌলিক সংখ্যার কনসেপ্টটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ একটু জানিও তোমরা। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ প্রাইম? আমার এখানে একটা মিস্টেক করেছে, কারণ দেখবে তোমরা নতুন আগের যে ইংলিশ ভার্সনের বইটি রয়েছে এবং নতুন যে বাংলা ভার্সনের বই, তাতে দু একটা কোশ্চেন রিপ্লেস হয়েছে। তো রিপ্লেস হওয়ার কারণে আমাদের নাম্বারটা একটু মিস্টেক করেছে। তো এখানে অ্যাকচুয়ালি সঠিক কোশ্চেন যেটা হবে সেটা হচ্ছে ইংলিশ ভার্সনটা। ওকে, একটু দেখে নেবে ভাই। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রাইম নাম্বার? তো এখানে নিচের কোনটি মৌলিক সংখ্যা? আমরা কি করে করব? এই যে চারটে অপশন রয়েছে, তো এটা তোমরা নিজেরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। মৌলিক সংখ্যাটা তো তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। ওকে, নিচের কোনটি মৌলিক সংখ্যা তোমরা কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করো। আর এই যে কোশ্চেনটা দেখছো না, এটা হচ্ছে বাংলা ভার্সনের নতুন কোশ্চেনটা অ্যাড করেছে। তো আমরা দুটো বইকে বললাম, যেহেতু বাইল্যাঙ্গুয়াল করতে গিয়ে আমাদের একটু প্রবলেম হয়েছে, আর আমিও চেক করিনি, ডাইরেক্ট হয়তো সে টাইপ করে দিয়েছে, আমি সলিউশন শুরু করছি, এই কারণে একটু প্রবলেম হয়েছে, একটু অ্যাডজাস্ট করে নেবে। আশা করে রাখি নেক্সট ক্লাস থেকে কোনো রকম কোনো মিস্টেক তোমরা পাবে না। ওকে, তো পরের কোশ্চেন, দা এক্সপোনেন্ট 3 ডিজিট প্রাইম নাম্বার, 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি? দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, এটা মনে রাখতে হয়, এটা বের করার কোনো ব্যাপার নেই। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 101, আর 3 অঙ্কের বৃহত্তম যদি বলা হয় তখন তোমার উত্তরটা হবে 997। আর 997 হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম, আর 101 হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম। তো এই দুটো একটু মনে রাখার চেষ্টা করবে। ওকে, এখান থেকে উত্তর হয়ে যাবে কিন্তু নন অফ দিস। এটা কিন্তু তোমরা অনেকে আছো যারা প্রায় ভুল করে থাকো, তো কেয়ারফুলি একটু করার চেষ্টা করবে। পরের যে কোশ্চেনটি আছে, বলা হচ্ছে যদি এ এবং বি বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটা জোড় হবে? তো এই একটা কনসেপচুয়াল কোশ্চেন আমি তোমাদের জন্য রাখলাম। তো তোমরা প্রত্যেকে কমেন্ট করবে, কারণ আমি দেখে নিতে চাই তোমরা যারা কমেন্ট করবে তারাই কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখছো, এটাই আমি বুঝতে পারবো। ঠিক আছে, তোমরা তো রোজ বলো হ্যাঁ স্যার আপনি ক্লাস দিন, আমরা আছি আপনার সাথে। তো তাদের উদ্দেশ্যে এটাই বলবো, ভাই শুধু সাথে আছি এটা মুখে বললে হবে না, তোমরা ক্লাসগুলোকে শেয়ার করো এবং এই কোশ্চেনের উত্তর কি হবে তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার সাথে আছো। ঠিক আছে, চলো আজকের মতো ভাই এখানে শেষ করি। আজকের এই ক্লাসে আমি 15টি কোশ্চেনের মতো রেখেছিলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা প্রত্যেকটি ক্লাসটি শেয়ার করো এবং সাথে থাকো।